প্রথমেই যে কথাটি আমাকে বলতে হবে সেটি হচ্ছে এই যে আজকে আমরা যে বইটি নিয়ে আলোচনা করছি, এটি বাংলাদেশের মানুষের সংগ্রামের ইতিহাসের একটি অনবদ্য সংকলন। আমি আশা করি এই একটি বাক্যে আমি এই বইটি সম্বন্ধে যা কিছু বলার সবকিছুই বলে দিয়েছি। বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আন্দোলনে এই বইটি একটি অনবদ্য সংকলন এবং এই কথা বললে হয়তো অত্যুক্তি হবে না, আজকে বাংলাদেশের কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে একটি নতুন বিভাগ খোলা হয়েছে, ডিপার্টমেন্ট অফ বাংলাদেশ স্টাডিজ। আমি আশা করব সেই ডিপার্টমেন্টের যে সিলেবাস, সেই সিলেবাসে এই বইটি পড়ানোর জন্য অন্তর্ভুক্ত করা। আমরা অনেক কথা বলি, কিন্তু সেই কথাগুলো বসে লিপিবদ্ধ করা এটা অত্যন্ত কঠিন কাজ, এবং সবাই করতে পারে না। সেই কাজটি আজকে আমাদের প্রফেসর জনাব সাইফুল ইসলাম সাহেব করেছেন, এবং তিনি প্রতিনিয়ত এই কাজটি করে যাচ্ছেন। বিভিন্ন পত্র পত্রিকায় তিনি অবিরাম লিখে যাচ্ছেন, এবং মূলত বিগত এক বছরের যে বিভিন্ন তার রচনা, সেগুলোকে অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে সূচিবদ্ধ করে তিনি এই বইটি আজকে প্রকাশ করেছেন। আমি কথা ইতিমধ্যেই বলেছি। আমি মনে করি, এটা বললে হয়তো অত্যুক্তি হবে না, আমি মনে করি এটা বাংলাদেশের সকল গণতন্ত্রকামী মানুষের অবশ্য পাঠ্য। বইটির যে শিরোনাম, সেই শিরোনামটি দেখুন, লক্ষ্য করুন। জনাব তারেক রহমান রাজনীতি, তারপরে যে বাক্যটি লেখা রয়েছে, গণ অভ্যুত্থানের সাবলিমিটি। এখানে কিন্তু বাংলা এবং ইংরেজি দুটি শব্দের সংমিশ্রণ করা হয়েছে, এবং আমার বিশ্বাস, আমি কিন্তু ওই বইটি পাওয়ার পরে দুটি অভিধান আমি খুলে এই শব্দটি সম্বন্ধে কিছু জানার চেষ্টা করেছি। সাবলিমিটি শব্দটি একটি হচ্ছে অক্সফোর্ড ডিকশনারি, আরেকটা হচ্ছে কেমব্রিজ। এবং আমি যদি সহজ বাংলায় আমাদের সাধারণ মানুষের বোধগম্য করে বলতে চাই, হয়তো এটা সঠিক শব্দটি সঠিক প্রতিশব্দ হবে না, অথবা সঠিকভাবে হয়তো আমি এর শব্দটির যে ভাবার্থ, সেটা হয়তো আমি বাংলায় সেভাবে বলতে পারবো না। সেই কারণেই হয়তো তিনি ইংরেজি শব্দটি রেখেছেন। তা সত্ত্বেও বলছি, এই যে আমাদের যে গণ অভ্যুত্থানের যে মাহাত্ম্য, আমি মাহাত্ম্য শব্দটি ব্যবহার করছি, আরো অনেক প্রতিশব্দ আছে ইংরেজি শব্দটি। এই মাহাত্ম্য, সেই বর্ণনা কিন্তু এই বইয়ের প্রতিটি পৃষ্ঠায় রয়েছে। এবং এই গণ আন্দোলন, তিনি এই বইয়ের, আমি দুটি উদাহরণ দিচ্ছি। একটি হচ্ছে পৃষ্ঠা 9, সেখানে তিনি বলেছেন যে এই গণ আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি অনবদ্য সংযোজন, এবং ইতিহাসে চিরদিন তা লেখা থাকবে। আমি এই সঙ্গে বিনীতভাবে একটু যোগ করতে চাই, শুধু বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস নয়, আমি বিশ্বাস করি বাংলাদেশে এই বিগত 2024 জুলাই অগাস্টের ছাত্র জনতার যে বিপ্লব, তা শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, আমি বিশ্বাস করি একদিন পৃথিবীর ইতিহাসে লিপিবদ্ধ হবে। দ্বিতীয়ত,
তিনি বইয়ের 15 পৃষ্ঠায় অতীত ইতিহাসের একটি উদাহরণ দিয়েছেন। গ্রিক মহাকাব্যে যে ইতিহাস লেখা রয়েছে, দুটি চরিত্র তিনি নিয়ে এসেছেন। আপনারা অ্যাকিলিস হিলের কথা শুনেছেন, সেই অ্যাকিলিসের রেফারেন্স তিনি দিয়েছেন এবং ওডিসিয়াসের উদাহরণ তিনি দিয়েছেন। এই দুটি চরিত্র সেই প্রাচীন গ্রিক হোমারের যে মহাকাব্য, সেই মহাকাব্য থেকে, এবং সেই ইতিহাস কিন্তু আজকের যুগে এখনো পর্যন্ত মানুষের স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে। এবং সেই উদাহরণ তিনি টেনেছেন বাংলাদেশের 2024-এর ছাত্র জনতার বিপ্লবের যে প্রেক্ষিত, সেই প্রেক্ষিতের প্রসঙ্গে। আমি তার সঙ্গে আরো একটি নাম যোগ করব, মুক্ত প্রমিথিয়াস, গ্রিক ইতিহাসে সেই নামটি আমি যোগ করব। এবং আমি আর দুটি নাম এই ইতিহাসের সঙ্গে যোগ করব, যেটি হাজার হাজার বছর আগের গ্রিক ইতিহাস থেকে এসেছিল। তার সঙ্গে বর্তমান যুগের দুটি নাম আমি বিশ্বাস করি বিশ্বের ইতিহাসে একদিন হয়তো সংযুক্ত হবে, যদি আমরা বিশ্বের ইতিহাসকে সত্যিকার অর্থে বিগত 2024-এর আন্দোলন দিয়ে প্রভাবিত করতে পারি। সেই দুটি নাম হচ্ছে আবু সাইদ এবং মুক্ত। এখানে অনেক কথা আমরা শুনেছি, কাজে নতুন করে যে অনেক কিছু বলার আছে তা নয়। এবং আমি একথাও উল্লেখ করেছি, এই বইটি অবশ্য পাঠ্য আমাদের প্রত্যেকের জন্য, যারা বাংলাদেশকে নিয়ে চিন্তা করেন, যারা বাংলাদেশকে নিয়ে ভাবেন, যারা বাংলাদেশের গণতন্ত্রকে নিয়ে চিন্তা করেন, যারা বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে চিন্তা করেন, যারা মানবাধিকার নিয়ে চিন্তা করেন, যারা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে চিন্তা করেন, যারা বাংলাদেশের মানুষের বেঁচে থাকার অধিকার, অর্থনৈতিক অধিকার নিয়ে চিন্তা করেন, যারা বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবা এবং চিকিৎসা সেবার অধিকার নিয়ে চিন্তা করেন। একটু আগে একজন বক্তা এখানে আপনাদের বলেছেন। আমি বিনীতভাবে আমি বলবো যে আসুন আমরা এই বাংলাদেশকে আবার নতুন করে গড়ে তুলি। যে যাত্রা আমরা শুরু করেছিলাম 1971 সালে, যেই যাত্রা কেউ কেউ বলেন, সাংবাদিকরা প্রাসঙ্গিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনেক কিছু জানতে চান, কাজে আমি খুব সংক্ষেপে বলছি, যেই যাত্রা আমাদের শুরু হয়েছিল শুধু 2024-এ নয়, আমি ফিরে যাব 1952 সালে, যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রতিবাদ করেছিল ভাষা আন্দোলনের মাধ্যমে, যারা নিশ্চিত করেছিল সেদিনও কিন্তু তারা বুকের রক্ত ঢেলে দিয়েছিল ঢাকার রাজপথে, এবং তাদের বুকের রক্তের বিনিময়ে তারা প্রতিষ্ঠিত করেছিল আমাদের মুখের ভাষা, বাংলা ভাষা। এবং দেখুন, এদেশের ইতিহাস আপনারা পর্যালোচনা করুন, অনেক বেশি অতীতে আমি যাব না, কিন্তু কথাটি বলতে হয় যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা বুকের রক্ত ঢেলে দিয়েছিল, যারা জীবন দিয়েছিল, সূর্য সেনদের কথা আজ উল্লেখ করতে হয়, তারাও কিন্তু সেদিন তরুণ যুবক ছিল। ক্ষুদিরামের কথা বলতে হয়। কাজে এদেশের মানুষের মুক্তির ইতিহাস, এটা কিন্তু চিরন্তন একটি ইতিহাস। আমি আরো অতীতে ফিরে যেতে পারি, গ্রিক ইতিহাসে ফিরে গিয়েছি, তার আগে আরো অতীতে যদি 5500 বছর ফিরে যায়। আমি কয়েকদিন আগে এ ধরনের একটি অনুষ্ঠানে আমি বলছিলাম, সেখানে অত্যাচারী সম্রাট রাজা কংসের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল কৃষ্ণ। এটা
হিন্দু শাস্ত্রের ইতিহাস। কথাটি সেখানে নয়, কথাটি হচ্ছে এই যে এই ভূখণ্ডের মানুষ কিন্তু বারবার প্রতিবাদ করে এসেছে। প্রতিবাদ করেছে কেন? আমি একটু আগে বলেছি যে মানুষের অধিকার প্রতিষ্ঠা, এবং এটাই হচ্ছে পৃথিবীর ইতিহাসে, সংগ্রামের ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল অধ্যায়। আমরা জানি 52 ভাষা আন্দোলনের পরে কিন্তু আমরা ভেবেছিলাম যে আমাদের রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের সংগ্রাম বুঝি শেষ। সেই সংগ্রাম কিন্তু শেষ হয়নি। 52 পরে আপনারা দেখেছেন 62-তে এসে পুনরায় ছাত্ররা প্রতিবাদ করেছিল। কেন প্রতিবাদ করেছিল? যে শিক্ষা ব্যবস্থা তৎকালীন পাকিস্তানে কায়েম হয়েছে। রিপোর্টের ভিত্তিতে তখন একটি শিক্ষা কমিশন গঠন করা হয়েছে। সেই কমিশনের নাম ছিল হামিদুর রহমান শিক্ষা কমিশন। আজকের নতুন প্রজন্ম হয়তো সেগুলো জানে না। আন্দোলন হয়েছিল, ছাত্ররা রক্ত দিয়েছিল 62 সাল। তারা অনেক অর্জন করেছিল তখন। তারা ভেবেছিল মানুষের মুক্তির আন্দোলন এগিয়েছে, হয়তো ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না, কিন্তু তা কিন্তু হয়নি। 1969 সালে আপনারা দেখেছেন পাকিস্তানের সামরিক শাসনের বিরুদ্ধে এই ছাত্ররাই আবার জেগে উঠেছে, এবং যে 69-এর ছাত্র আন্দোলন 1971-এ গিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আন্দোলনে রূপান্তরিত হয়েছে। সেখানেও কিন্তু একটি প্রধান ভূমিকা পালন করেছিল বাংলাদেশের তরুণ সমাজ, ছাত্র সমাজ, এবং তার সঙ্গে যুক্ত হয়েছিল বাংলাদেশের শ্রমিক জনতা, কৃষক, কেউ বাদ যায়নি। আমরা বাংলাদেশ অর্জন করেছিলাম, স্বাধীনতা অর্জন করেছিলাম দুটি উদ্দেশ্যে। একটি ছিল গণতন্ত্র এবং দ্বিতীয়টি ছিল দরিদ্র মানুষের, এই ভূখণ্ডের দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি। 1971 থেকে 2024, 54 বছর আমরা ভেবেছিলাম আমাদের অনেক সমস্যার সমাধান হয়েছে, আমরা নতুন দেশ গড়েছি, এদেশে মানুষ মুক্ত জীবন নিয়ে, মুক্ত চিন্তা নিয়ে বসবাস করবে। তো বাস্তবে সেটি হয়নি। বারবার আপনারা দেখেছেন ছন্দপতন। ছন্দপতন হয়েছে কখন? প্রথম ছন্দপতন 72-75-এ, যখন একটি রাজনৈতিক দল যারা নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে দাবি করে, অথচ সেই রাজনৈতিক দল যখন স্বাধীনতার পরে একটি সরকার গঠন করলো, তারা ভুলে গেল সেই মুক্তিযুদ্ধের মূল আদর্শের কথা। তারা তখন তাদের দলীয় আদর্শ নিয়ে এই দেশের প্রতিটি মানুষের উপরে চাপিয়ে দিয়ে একটি একদলীয় সরকার গঠন করেছে। জাতীয় সংসদের ভেতরে মাত্র 11 মিনিটের ব্যবধান, কিন্তু সেটা তো পৃথিবীর মানুষের বাস্তবতা ছিল না। একথা বলার অপেক্ষা রাখে না। পৃথিবীর সব মানুষ তো একভাবে চিন্তা করতে পারে না। একটি ট্রেন যেমন লাইনের উপর দিয়ে একই দিকে দ্রুত গতিতে এগিয়ে যায়, পৃথিবীর মানুষের চিন্তাধারা কিন্তু সেরকম নয়। আমরা ভিন্ন মত, ভিন্ন পথের অনুসার, এবং সেই স্বাধীনতা মানুষের থাকতে হবে। আমি একটু আগে বলেছি, সেই চিন্তার স্বাধীনতা যদি না থাকে তাহলে স্বাধীনতা অর্থহীন হয়ে যাবে। এবং সেই পরিস্থিতিতে আমরা দেখেছিলাম সিপাহী জনতার বিপ্লব, যার ফলশ্রুতিতে এই দেশে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান পুনরায় বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। আমরা শুনেছি আওয়ামী লীগ তথা কিছু কিছু রাজনৈতিক দল তারা বিএনপিকে সমালোচনা করেছিল। কি সমালোচনা করেছিল? তারা বলেছিল বিএনপির জন্ম নাকি হয়েছে ক্যান্টনমেন্টে। সেই সমালোচনার জবাব আমি দিয়েছি। আজকে স্পষ্ট করে আবারও বলতে চাই,
বিএনপির জন্ম যদি ক্যান্টনমেন্টে হয়ে থাকে, তর্কের খাতিরে যদি সেটা মেনে নেই, তাহলে আমি সেই প্রশ্নের জবাবে আরেকটি পাল্টা প্রশ্ন করব। আওয়ামী লীগের জন্ম তো ক্যান্টনমেন্টের ভিতরে হয় কি? আওয়ামী লীগের জন্ম কি ক্যান্টনমেন্টের ভিতরে হয়েছিল? হয়নি তো। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের যদি ক্যান্টনমেন্টের ভেতরে জন্ম না হয়ে থাকে, তারা কেন গণতন্ত্রকে হত্যা করে এদেশে একদলীয় শাসন কায়েম করেছে? আর বিএনপির জন্ম যদি, যেটা আমি বলেছি তর্কের খাতিরে যদি ধরে নেই, ক্যান্টনমেন্টের ভেতরে হয়েছিল, তাহলে বিএনপি এমন একটি দল, তারা কিন্তু একদলীয় শাসনের শৃঙ্খল থেকে বাংলাদেশের কোটি কোটি মানুষকে মুক্ত করে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নেতৃত্বে এ দেশবাসীকে পুনরায় বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে। সেখানে এই ইতিহাসগুলো আজকে বলতে হচ্ছে এই বইয়ের পরিপ্রেক্ষিতে। এই বইতে যে ইতিহাস, ছাত্র জনতার বিপ্লবের যে ইতিহাস এখানে সংকলন করা হয়েছে, সেই ইতিহাসের প্রেক্ষিতে বাংলাদেশের ইতিহাস বলতে হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেদিন বলেছিলেন ৭১ সালে, আই রিভল্ট, উই রিভল্ট, সেদিন কোথায় ছিল স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগ? তারা তো কথা বলতে সাহস করেনি যে উই রিভল্ট। এই প্রশ্নকে আমি করতে পারি। তারা সেদিন কাপুরুষের মতো সীমানা ডিঙিয়ে পালিয়ে গিয়েছিল, এ কথা যদি আমি বলি এটাকে অসত্য? যেরকম পালিয়ে গিয়েছে ৫ই আগস্ট ২০২৪ সালে বাংলাদেশের তথাকথিত প্রধানমন্ত্রী, যিনি মুখে গণতন্ত্রের কথা বলতেন, গণতন্ত্রের লেবাসে, যিনি স্বৈরাচার এদেশে প্রজ্বলন করেছিলেন। কঠিন কথা, এই কথাগুলো বললে হয়তো অনেকে আঘাত পাবেন মনে, কিন্তু এগুলা হচ্ছে কঠিন সত্য। কাজে এই কথাগুলো বাংলাদেশের 18 কোটি মানুষকে জানতে হবে, বুঝতে হবে এর তাৎপর্য কি। এবং দেখুন, সেই ৭৫-এর পরে আবার এদেশে একটি সামরিক শাসন কায়েম হয়েছিল। সেই সামরিক শাসনকে দূর করতে রাজপথে গৃহবধূ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অনুসারীরা তাকে হাতে পায়ে ধরে, তাকে আবেদন করে তাকে রাজনীতিতে নিয়ে এসেছিলেন। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, একটি কথা আমি আজকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে দীর্ঘ ৮ বছর সংগ্রাম করে এদেশে গণতন্ত্র পুনরায় ফিরিয়ে এনেছিলেন। বেগম খালেদা জিয়া রাজনীতিতে পেছনের দরজা দিয়ে প্রবেশ করেন নাই, সম্মুখের দরজা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিরোধী দলের নেত্রী থেকে তিনি দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন একটি সুষ্ঠু নিরপেক্ষ গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে। কাজে সেই ইতিহাসগুলো আজকে বলতে হয়। কিন্তু তৎপরবর্তীতে আমরা কি দেখলাম? বাংলাদেশের রাজনীতির পরিপ্রেক্ষিতে, বাংলাদেশের সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে, বাংলাদেশের মানুষের আবেগ এবং যে সাইকোলজি, সেই মানসিকতার পরিপ্রেক্ষিতে এদেশে যখন একটি অন্তর্বর্তীকালীন সরকারের পদ্ধতি সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়, যে অন্তর্বর্তীকালীন সরকারের দাবি আওয়ামী লীগ সেই ক্রেডিট নেওয়ার জন্য বিভিন্ন বক্তব্য বিবৃতিতে বারবার উল্লেখ করে থাকে, যদিও অন্য একটি রাজনৈতিক দল বলে যে এটা নাকি তাদের ধারণা ছিল, আওয়ামী লীগ সেটা হাইজ্যাক করে নিয়ে গিয়েছে তাদের কাছ থেকে। আপনারা সেই রাজনৈতিক দলের নাম জানেন, আমি সেটা আলাদা করে বলতে চাই না। সেই হাইজ্যাক করে নিয়ে যাওয়া অন্তর্বর্তীকালীন সরকারের দাবি নিয়ে আওয়ামী লীগের মিটিং, মিছিল, বক্তব্য, তাদের যে গর্ব, সেই গর্বকে ধূলিসাৎ করে দিয়ে সেই আওয়ামী লীগ সরকার নিজেই আবার
বাংলাদেশের সংবিধান থেকে অন্তর্বর্তীকালীন সরকারের পদ্ধতি তারা বিলীন করে দেয়। এই ইতিহাসের সত্যগুলো আজকের নতুন প্রজন্মকে জানতে হবে, বুঝতে হবে, অন্যথায় তারা ভবিষ্যতে এই দেশের দায়িত্ব তাদের উপরে যখন পড়বে, তখন কিন্তু আজকের তরুণ সমাজ, ছাত্র সমাজ বা যাই বলুন না কেন, তারা কিন্তু সঠিক পথে এই দেশকে নিয়ে যেতে পারবে না। এই দেশ আবার সমস্যার সম্মুখীন। আমি ছাত্রদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমি একজন শিক্ষক হিসেবে বলছি, রাজনীতিক হিসেবে নয়। ছাত্ররা অবশ্যই ভবিষ্যতের নাগরিক, যারা এই দেশকে পরিচালনা করবে, তারা ভবিষ্যতের নেতা, তারা ভবিষ্যতের রাজনীতি। কিন্তু তাদের উপরে ভবিষ্যতে যে দায়িত্ব চলে আসছে, সেই দায়িত্ব কিন্তু তারা সঠিকভাবে প্রস্তুতি না নিয়ে পালন করতে গেলে এই দেশ পুনরায় এক মহা সমস্যার সম্মুখীন। ছাত্রদের বুঝতে হবে, ছাত্রদের যারা উপদেশ দেয় তাদেরকে বুঝতে হবে। আমি কথাগুলো বলছি এই কারণে যে বিগত 1 বছর যাবৎ আপনারা যে প্রক্রিয়াগুলো বাংলাদেশে ঘটছে, সেগুলা অবশ্যই আপনারা পর্যবেক্ষণ করুন। আমি খোলাখুলি ভাবে বলি, অপরাধ 2024 অগাস্টে বাংলাদেশের 5ই অগাস্টের পরে বাংলাদেশের যে রাজনীতি এবং মানুষের যে মানসিকতার চিত্র ছিল, আমি প্রশ্ন করতে চাই, আজকে 1 বছর পরে অগাস্ট 2025-এ কি বাংলাদেশের সেই রাজনৈতিক তথা বাংলাদেশের মানুষের যে চিন্তাধারা, সেই পরিস্থিতি কি আজকে আছে? আজকে নেই। আজকে মানুষ ভিন্নভাবে চিন্তা করছে। কেন ভিন্নভাবে চিন্তা করছে? সেই উৎসাহ উদ্দীপনা আজকে কোথায় গেল? কেন আজকে মানুষ আশঙ্কা প্রকাশ করছে? কেন আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারকে মানুষ সাদরে সম্ভাষণ জানিয়ে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল, তাদেরকে বলেছিল যে আমরা গণতন্ত্রে উত্তরণ করতে চাই, তোমরা দায়িত্ব গ্রহণ করো, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাও। আজকে সেই বাংলাদেশের কোটি কোটি মানুষ কেন এই সরকারের কার্যক্রমে কেন তারা হতাশ? এই প্রশ্নগুলো আজকে করতে হবে। আমি সমালোচনা করার জন্য বলছি না, আমি কাউকে সমালোচনা করতে চাই না। আমি এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা যে দায়িত্ব নিয়েছে, সেই দায়িত্ব যেন তারা সঠিকভাবে পালন করে, এটা তো বাংলাদেশের প্রতিটি মানুষ চায়। এবং তারা যে আজকে যে তাদের মনে যে ক্ষোভ, এটা কিন্তু সমালোচনা করার জন্য না, এটা একটা হতাশা থেকে এসেছে। মানে মানুষ ক্ষুব্ধ হয়েছে। আমরা যে আশা করেছিলাম এই সরকারের কাছে, সেই আশা আমাদের পূর্ণ হয়নি সেখান থেকে। তা সত্ত্বেও আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, বিলম্বে হলেও এই সরকার আজকে যখন একটি নির্দিষ্ট সময় বা রোডম্যাপ বলা যায়, একটি ঘোষণা করেছেন আগামী সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য। আপনারা দেখেছেন কিভাবে বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতি, সেটা কিভাবে রাতারাতি পাল্টে গিয়েছে। আজকে কিন্তু মানুষ আগামী নির্বাচনের কথা চিন্তা করছে। যে যুবক, যে তরুণ, যে ছাত্র, যারা আজকে রাষ্ট্র পরিচালনার সঙ্গেও যুক্ত হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে, আজকে এনসিপিতে যারা আজকে নেতৃত্ব দিচ্ছে, তাদের সবার কথা চিন্তা করুন। এই তরুণ যুবকেরা যারা 18 বছর বয়সে ভোটের অধিকার পায়, সেই 18 বছর বয়স যখন 2009 সালে থেকে শুরু করে হিসাব করে দেখুন, আজকে 2024 সাল, 18-র সঙ্গে এই বাকি 17 বছর আপনারা যোগ করুন, 35 বছর যাবৎ তারা নিজেদের মৌলিক ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আজকে তারা ভোট দেবার জন্য উন্মুখ হয়ে আছে। গুটি কয়েক তরুণ ছাত্র সরকারের অংশ হয়ে কি ভাবছে বা না ভাবছে, সেটা কিন্তু বাংলাদেশের কোটি কোটি তরুণ যুবকের ভাবনা নয়। আপনারা গ্রামে যান, আমরা বাংলাদেশের পল্লী অঞ্চলে, শুধু রাজধানী ঢাকায় নয়,
মানুষের সঙ্গে আমরা প্রতিনিয়ত চলাফেরা করি, তাদের কথা শুনি, তাদের আকুতি শুনি, তাদের মনোভাব জানতে চেষ্টা করি। ঢাকার উপরের পর্যায়ে যারা আজকে উন্নীত হয়েছে, সেই সীমিত সংখ্যক তরুণের কথা বাংলাদেশের কোটি কোটি তরুণ যুবকের বক্তব্য নয়। এই সত্য যারা এই দেশকে ভবিষ্যতে পরিচালনা করবে, যারা ভবিষ্যতে এই দেশের সরকারের দায়িত্বে থাকবে বলে আশা করছে, তাদেরকে সেই সত্য উপলব্ধি করতে হবে। বাংলাদেশ শুধু ঢাকা শহরের, আমাকে ক্ষমা করবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কত কোটি কয়েক ছাত্রকে নিয়ে বাংলাদেশ গঠিত হয়নি। বাংলাদেশের গ্রামে গঞ্জে দরিদ্র, ভুকা, নাঙ্গা, কৃষক, শ্রমিক থেকে শুরু করে, ঢাকা শহরে যারা রিক্সা চালক তাদের থেকে শুরু করে, সুবিধা বঞ্চিত বাংলাদেশের কোটি কোটি মানুষ থেকে শুরু করে সবাইকে নিয়ে এই বাংলাদেশ গঠিত হয়েছে। এবং তাদের সকলের যে চিন্তা, আকুতি, গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, অর্থনৈতিক মুক্তির যে আকাঙ্ক্ষা, সেটাকে ভুলে গিয়ে কেউ বাংলাদেশের কে নেতৃত্ব দিতে সফল হবে না। রাজধানী ঢাকায় এয়ার কন্ডিশন রুমে বসে কেউ যদি সংস্কার করে আর ভাবে যে আমি সংস্কার করে দেব, এখানে ইলেকট্রিক বাতিগুলো জ্বলছে না, এখানে সুইচ আছে, আমি সুইচ টিপে দিব, সংস্কার হয়ে যাবে এক মুহূর্তে, আবার সুইচ অফ করে দেব, বাতি নিভে যাবে। পুরাতন প্রজন্ম থেকে নতুন প্রজন্মে যে রূপান্তর, সেটা কিন্তু ইলেকট্রিক সুইচের মতো হয় না। আমি বাতি জ্বালিয়ে দিলাম, নতুন প্রজন্ম আসলো, এভাবে হয় না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। একটি প্রজন্ম চলে যাবে, আরেকটি প্রজন্ম ক্রমাগতভাবে আসবে এবং সেই স্থান দখল করবে। কন্টিনিউয়াস প্রসেস। আপনি এভাবে করতে পারবেন না যে 24 বা 30 বা 35 বছরের উপরে ঊর্ধ্বে সবাইকে একদিনে আপনি সুইচ অফ করে বাংলাদেশ থেকে সরিয়ে দেবেন, আর আরেকটি সুইচ টিপে 24 বছর বা তার নিচের তরুণ যুবকদের এনে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দিয়ে দেবেন। এভাবে দুনিয়াতে কোনো দেশ হয় না। এটা পৃথিবীর যে ইতিহাস, সেই পৃথিবীর ইতিহাসের পরিপন্থী। সেই কঠিন সত্যগুলো আজকের তরুণ যুবকদের অনুধাবন করতে হবে। যারা আজকে হঠাৎ করে রাজধানীতে ক্ষমতার অধিকারী হয়ে মনে করছে পুরো বাংলাদেশ আমার, সেই সত্য কিন্তু সেই স্বপ্ন অনেকে দেখেছিল, আজকে তারা সীমান্ত পাড়িয়ে পরপারে চলে গেছে। কাজেই বাংলাদেশ এমন একটি দেশ, আমি মুঘল সম্রাটের সেই ইতিহাসের গল্প মাঝে মাঝে বলি, যে এখানে বাদশাহ জাহাঙ্গীর যখন এসেছিলেন, সেই সময়ও কিন্তু বাংলাদেশকে কেউ কুক্ষিগত করতে পারেনি। গল্প আছে, আমি আশা করি আপনি সাংবাদিক, আপনার প্রশ্নের জবাব আমার কথার মধ্যে খুঁজে পাচ্ছেন। আমি সরাসরি হয়তো উত্তর দেব না, কিন্তু আমার কথার মাধ্যমে আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। গল্প আছে, সেই বাদশাহ জাহাঙ্গীরকে এই দেশে আমন্ত্রণ জানিয়ে আনা হয়েছিল। এই ঢাকা শহরের নাম কিন্তু নামকরণ হয়েছিল জাহাঙ্গীরনগর, আজকে থেকে প্রায় 300-400 বছর আগে। এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, সেই সময় সেই জাহাঙ্গীরনগর কিন্তু, সেই জাহাঙ্গীরনগরের জনসংখ্যা ছিল 1 লক্ষের উপরে, এবং যেটি সেদিন বিশ্বের, তখনকার দিনে বিশ্বে সিটি, বড় সিটি বলতে একটি মাত্রা আমরা যোগ করেছি, 1 লক্ষের উপরে যে শহরগুলো ছিল সেগুলো ছিল বিগ সিটি। আজকে 1 মিলিয়নের উপরে যায় শহরের জনসংখ্যা, সেগুলোকে আমরা বিগ সিটি বলি। তো সেই জাহাঙ্গীরনগরে এসেছিলেন, তাকে বুড়িগঙ্গার ধারে বিকেলে সন্ধ্যা